আজকের রাতটা একটু বেশিই সুন্দর লাগছে ছোঁয়ার কাছে। রাতের শহরটা বুঝি এতটাই সুন্দর হয়, নাকি ছোঁয়ার কাছেই শুধু সুন্দর লাগছে? এই যে সাদির কাঁধে মাথা রেখে সে বসে আছে, এক চিলতে ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যাচ্ছে। পরি ঘুমিয়ে পড়েছে সাদির কোলে। একটা অন্য রকম অনুভূতি হচ্ছে, নিজেকে সুখী সুখী মনে হচ্ছে। কোথাও ইমনের নামটাও মনে পড়ছে না। এই যে কবুল কালিমা পড়ে বিয়ে করা বরের হাত ধরেছে, ইমনের মুখটা তো চোখের সামনে ভেসে ওঠার কথা। সে প্রেমিক পুরুষ ছিল, কিন্তু ভেসে উঠছে না। চোখ বন্ধ করলেই সাদির গম্ভীর মুখটার প্রতিচ্ছবি ভেসে উঠছে। কবুলের বোধ হয় এতটাই জোর। আচ্ছা, এই যে ছোঁয়া যেমন তার অতীত ভুলে যাচ্ছে, সাদিকে মেনে নিচ্ছে, ভালোবাসতে চাইছে, সাদি কেন এমন পারছে না? সেই মেয়েটা সাদির বউ ছিল বলে? ছোঁয়া মাথা উঁচু করে সাদির মুখের দিকে তাকায়। চাপ দাড়িওয়ালা গম্ভীর মুখটা। হাসলে কেমন লাগবে লোকটাকে? ভীষণ সুন্দর, নাকি ভয়ঙ্কর সুন্দর? পরীর মাকে খুব ভালোবাসেন তাই না? হঠাৎ ছোঁয়ার এমন প্রশ্ন শুনে সাদি তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তাকিয়েই ছিল বিধায় দুজনের চোখে চোখ পড়ে যায়। এই প্রথমবার ছোঁয়ার চোখের দিকে তাকালো সাদি। বেশিক্ষণ তাকায়নি, এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়েছে। রাতের তারা ভরা আকাশটার দিকে তাকিয়ে বলে, নাহহ। ছোঁয়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, আবার মুহূর্তেই মনটা বিষিয়ে যায়। এই সুপুরুষটার মনে তার আগে একটা নারী ছিল। এই সুপুরুষটা সেই নারীকে ভালোবাসত। তাদের একটা সংসার ছিল, একসাথে কত খুনসুটি করত। তাদের ভালোবাসার ফসল হিসেবে পরি দুনিয়াতে এসেছে। বুকটা ভারী হয়ে আসে ছোঁয়ার। জীবনটা এমন কেন হলো? আমি যা চাই তা কেন পাই না? এই মানুষটার মনে ছোঁয়া কখনোই জায়গা করে নিতে পারবে না। তাদের সংসার কখনোই স্বাভাবিক হবে না। তাহলে কেন তাদের বিয়ে হলো? ইমন তাকে তো ছোঁয়া ভালোবাসত, সেই ইমনকেই বা কেন এখন আর তেমন মনে পড়ে না? মামা রিকশা ঘোরান, সাদি গম্ভীর গলায় বলে। বেশ অনেকটা রাস্তা চলে এসেছে ওরা। রাতের গভীরতা বাড়ছে, রাস্তাঘাটে জনমানব কমছে। ছোঁয়ার এবার ঠান্ডা লাগছে, ঝিরিঝিরি বাতাস শরীরে কাটা দিয়ে উঠছে। আপনি কিন্তু আমার বর হন। 3 কবুল পরে বিয়ে করেছি আমরা। সাদি জবাব দেয় না, সে আকাশ দেখতে ব্যস্ত। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে, লোকটা কি পাথর নাকি? একটাও কথা বলছে না। আমার সাথে সারাক্ষণ খ্যাটখ্যাট করবেন না আপনি? ভালো লাগে না, একটু নরম সরম হয়ে কথা বলবেন। সাদি এবার ছোঁয়ার দিকে তাকায়। চুপচাপ বসে থাকো, আল্লাহ মুখ দিয়েছে কথা বলার জন্য। আমি কেন চুপচাপ বসে থাকব? কথা বলবো আমি, প্রচুর কথা বলবো। আপনার কি? আমার মুখ আমার গলা, আমি কথা বলবো। তাতে আপনার সমস্যা কোথায়? আপনার ভালো না লাগলে কানে তুলো গুজে থাকুন। আমার কি? আমাকে বারণ করবেন না একদম। আপনার মতো পাথর নাকি আমি, যে চুপচাপ থাকব? সাদি দাঁতে দাঁত চেপে তাকায় ছোঁয়ার দিকে। তোমার সাথে মানিয়ে নিব আমি? তোমার সাথে মানানো যাবে? আমার মাও না পাগল হয়ে গেছে। ওহো, ছোঁয়া এক্ষণে বুঝতে পারে, লোকটা মানিয়ে নেওয়ার জন্য ঘুরতে এসেছে। বাহহ বাহহ, ভালো উন্নতি। ছোঁয়া এক গাল হেসে বলে, আপনার মতো খাম্বার সাথে আমাকে মানাবে? কোথায় আমি কচি খুকি আর কোথায় আপনি বুড়ো? আমাদের মানানো ইম্পসিবল। তারপর আবার আপনার একটা মেয়ে আছে, বউ ছিল। আপনারা তো রীতিমতো আমাকে ঠকিয়েছেন। আমি কি অবিয়াইত্তা একটা ছেলে ডিজার্ভ করি না? কিন্তু কপালে কি জুটল? কপালটা যে ফাটা আমার। ইমনের সাথে চলে যাও। তোমায় ধরে রাখছে কে? হ্যাঁ, চলে যাও বললেই চলে যাওয়া যায় নাকি? এই যুগে মানুষ পাল্টে যেতে 5 মিনিটও সময় লাগে না। আপনার সাথে বাবা মা বিয়ে দিয়েছে, এবার আমি চলে গেলে 2 বাড়ির মানসম্মান ডুবে যাবে। তারপর ইমন যদি আমায় অবহেলা করে, ইমনের মা যদি আপনার মায়ের থেকেও করা হয়, বা ইমন যদি আপনার মতো হয়ে যায়, তখন কোথায় যাব আমি? এখানে তবুও আমাকে ভালোবাসার জন্য পড়ে আছে, বাবা আছে, কিন্তু সেখানে কেউ থাকবে না। বাড়িতেও ফিরতে পারবো না। সাদি ছোঁয়ার কথাগুলো মন দিয়ে শুনে মনে মনে বলে ফেলে, মেয়েটা বোকা হলেও একটুখানি বুদ্ধি আছে। ছোঁয়া আবার বলে, আপনার উপর আমার রাগ নেই। রাগটা আপির উপর। ও কি জানতো না ও চলে গেলে আমাকে এই বিয়ে দিয়ে দিবে? আমার বাকি জীবনটা পড়ে আছে। এখন কি বাচ্চা মানুষ করার সময়? তাছাড়া সত্যি কথা, আমি পরীকে আপনার মেয়ে বলে মেনে নিতে পারি না। আমার খারাপ লাগে। অন্য কেউ হলে কি করত জানি না, তবে আমি মেনে নিতে পারি না। আপনাকেও মেনে নিতে পারছি না। এমনটা না হলেও পারত। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। ছোঁয়াও চুপ হয়ে যায়। সাদির হাতটা ছেড়ে দেয়, মুখ ঘুরিয়ে রাখে।
পরীর উপর জেলাস হবে না। পৃথিবীতে সবথেকে বেশি আমি যদি কাউকে ভালোবাসি সে হলো মাম্মা। তাকে ভালোবাসতে না পারলে দূরে দূরে থাকবে, কিন্তু অবহেলা করবে না। সাদির কণ্ঠে রাগ। ছোঁয়া মুচকি হাসে। পরীকে আমি মেনে নিতে পারি না আপনার সন্তান হিসেবে, কিন্তু অবহেলা করব এমন ছোট মনমানসিকতা আমার না। বাড়ির কাছে এসে রিকশা থামছে। ছোঁয়া নেমে পড়ে পরীকে সাদির কোল থেকে নেয়। সাদি ভাড়া মিটিয়ে আবার পরীকে কোলে নিয়ে ভেতরে ঢোকে। ছোঁয়ার রুমে পরীকে দিয়ে সাদি নিজের রুমে চলে যায়। ছোঁয়া হাত মুখ ধুয়ে পরীর পাশে শুয়ে পড়ে বুকে আগলে নেয় পরীকে। কি সুন্দর মিষ্টি বাচ্চাটা, ওর মা ওকে ছাড়া থাকে কিভাবে? সকালবেলা শফি ছোঁয়ার বাবা কল করে ছোঁয়াকে। মাসিমি ফিরে এসেছে। ছোঁয়া অবাক হয়। কেন ফিরে এলো? এতদিন কোথায় ছিল? বলছে না আমাদের। তুই কি একবার আসবি? আমি আনতে যাব তোকে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও আমায়। কিছুদিন থাকবো তোমাদের কাছে। ঠিক আছে, একটু পরেই রওনা দিব। ঠিক আছে। ছোঁয়া আজকে ভীষণ খুশি। বাবা আসবে, বাড়িতে যাবে। আহা, পরী এখনো ঘুম থেকে উঠেনি। ছোঁয়া জলদি ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সাবিনা টেবিলে খাবার সাজাচ্ছে। এতক্ষণে উঠলে তুমি? বাড়ির বউ না তুমি? এত বেলা করে আমার বাড়িতে ঘুমানো যাবে না। তোমার বর না খেয়েই চলে গেছে জানো তুমি? ছোঁয়া টেবিলে বসে পড়ে গালে হাত দিয়ে সাবিনা বেগমের দিকে তাকায়। উফ, শাশুড়ি রাগলে আপনাকে পুরো টমেটো টমেটো লাগে। ইচ্ছে করে টুপ করে গালে চুমু দিয়ে দেই। সাবিনা ভেবাচেকা খেয়ে যায়। শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকায়। কেউ শুনে ফেলল নাকি আবার? আরেহ, রিল্যাক্স শাশুড়ি, কেউ শোনেনি। এত লজ্জা পেলে চলে? সাবিনা ছোঁয়ার মাথায় একটা থাপ্পড় দেয়। বদমাইশ, সাহায্য করো আমাকে। ছোঁয়া এক গাল হেসে পেছনে পেছনে যায় সাবিনাকে সাহায্য করতে। ভাজির বাটি টেবিলে রাখতে রাখতে ছোঁয়া বলে, শাশুড়ি আজকে বাড়ি যেতে চাই। বাবা নিতে আসবে। কোথাও যাওয়া চলবে না। বাড়ির বউ এত বাবার বাড়ি যায় না। এত কোথায়? সেই বিয়ের দিন এসেছি। প্লিজ যাই না। আমার আপি এসেছে, তার সাথে কথা বলতে হবে তো। সে কোনো গিয়েছিল জানতে হবে না? সাবিনা ভাবে, সিমি কেন গিয়েছিল এটা সাবিনাও জানতে চায়। ঠিক আছে, যাবে। আমিও যাব তোমার সাথে। সফির সাথে সাবিনা বেগম, ছোঁয়া এবং পরী চলে যায়। ছোঁয়া ভীষণ খুশি। আহা, কতদিন পরে বাড়ি যাচ্ছে। বোনকে দেখবে। বাড়ির কাছাকাছি আসতেই ছোঁয়া বলে ওঠে, আমি কয়েকদিন থাকব। ঠিক আছে শাশুড়ি। সাবিনা বেগম গম্ভীর চোখে তাকায় ছোঁয়ার দিকে। তারপর বলে, না হহ, আমার সাথেই ফিরবে তুমি। কেন শাশুড়ি? 2 দিন থাকব প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 2 দিন না, একটা রাত থাকি। ছোঁয়ার এমন আকুতি দেখে শফি বলে, বেয়ান থাকুন না একটা দিন। নাহহ, থাকবে না। সামনে সপ্তাহে পাঠিয়ে দিব, তখন থেকে যাবে 2 দিন। আহ, কতদিন পরে বাড়ি যাচ্ছে। বোনকে দেখবে। বাড়ির কাছাকাছি আসতেই ছোঁয়া বলে ওঠে, আমি কয়েকদিন থাকব। ঠিক আছে শাশুড়ি। সাবিনা বেগম গম্ভীর চোখে তাকায় ছোঁয়ার দিকে। তারপর বলে, না, আমার সাথেই ফিরবে তুমি। কেন শাশুড়ি? 2 দিন থাকব প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 2 দিন না, একটা রাত থাকি। ছোঁয়ার এমন আকুতি দেখে শফি বলে, বেয়ান থাকুন না একটা দিন। না, থাকবে না। সামনে সপ্তাহে পাঠিয়ে দিব, তখন থেকে যাবে 2 দিন। এখন থাকার পারমিশন দিতে পারবো না। আমার সাধু জানেও না এখানে এসেছে। জানলে যে কি বলবে আল্লাহ জানে। ছোঁয়ার মুখটা কালো হয়ে যায়। সে মাথা নিচু করে ফেলে। আজকেই যেতে হবে। গাড়ি থেকে নামে ছোঁয়া এক দৌড়ে চলে যায়। সাবিনা বেগম কিছুটা বিরক্ত। মেয়েটা একদমই বাচ্চা। শফি পরীকে কোলে নিয়ে সাবিনা বেগমের পাশাপাশি হাঁটতে থাকে। সিমি নিজের রুমে শুয়ে আছে। দৃষ্টি তার দেয়ালের দিকে। 2 চোখের পাতা নড়ছে কি না বোঝা যাচ্ছে না। সে এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে চলেছে। ছোঁয়া দরজার সামনে দাঁড়িয়ে বোনকে দেখছে। একদম অন্যরকম লাগছে সিমিকে। আগে থেকেই তার বোনটা একটু অন্যরকম। কথা বলে কম হাসে না, সারাক্ষণ কিছু একটা চিন্তা করতে থাকে, কিন্তু আজকে একদম প্রাণহীন দেহের মতো পড়ে আছে। ছোঁয়ার ভীষণ ইচ্ছে করে বোনকে জিজ্ঞেস করতে, আপু কি হয়েছে তোমার? কিন্তু পারে না। বিবেক বাধা দেয়। ছোঁয়া আস্তে আস্তে গিয়ে সিমির পাশে বসে। মাথায় হাত দিতেই সিমি 2 বার পলক ফেলে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া মুচকি হাসে, সিমি তাকিয়েই থাকে। আপি কেমন আছো? কেন চলে গিয়েছিলে? জানো সবাই কত খারাপ খারাপ কথা বলল তোমাকে। বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিল। আপি ওই বাড়ির মানুষজন ভালো, কিন্তু উনি খুব খারাপ। আমাকে তো দেখতেই পারে না। জানো আপু কালকে একটু দেখতে পেরেছিল।
আমাকে নিয়ে ঘুরতে গিয়েছিল রাতে। একটা কথাও বলে না, পাথরের মতো সারাক্ষণ বসে থাকে। সিমি মন দিয়ে ছোঁয়ার কথাগুলো শুনছে। বোনের নালিশও বলা চলে। আপু জানো ওনার একটা মেয়ে আছে। আমাকে সেই বাচ্চা মানুষ করার জন্য নিয়েছে। আমার ভালো লাগে না আপি। পরীকে আমি ভালোবাসি, কিন্তু ওনার বাচ্চা বলে মানতে পারি না। আমার খারাপ লাগে। এমনটা কেন হলো আপি? আমি একদম ভালো নেই। সিমি হাত বাড়িয়ে ছোঁয়ার গালটা ছুঁয়ে দেয়। আস্তে আস্তে উঠে বসে নরম গলায় বলে, আল্লাহ জুড়ি বেঁধেছে ছোঁয়া, তা খণ্ডানোর ক্ষমতা কারণ নেই। তাই বলে ওই রাক্ষসটার সাথে ওনার ফোন ধরেছিলাম বলে কতটা বকা দিয়েছে আমায় জানো আপি? ওনার রুমেও থাকতে দেয় না আমায়। আমাকে দেখলেই যেন তার কষা হয়ে যায়, মুখটাকে এমন করে রাখে। আমি না আপু পাগল হয়ে যাব ওইখানে বেশি দিন থাকলে। সিমি মুচকি হাসে, ছোঁয়াকে টেনে বুকে নেয়। তৎক্ষণে নাজমা বেগম চলে এসেছে। দরজায় দাঁড়িয়ে দুই বোনের ভালোবাসা দেখছে। মেয়েটার নালিশ শুনছিল, জানো আপু আজকে থাকতে চেয়েছিলাম তোমার সাথে, কিন্তু থাকতে দিবে না। আচ্ছা ঠিক আছে, পরে আবার আসবি। এটা নিয়ে মন খারাপ করিস না, আমি কল করব তোকে। আচ্ছা আপি মায়ের সাথে দেখা করে আসি। সিমি ছেড়ে দেয় ছোঁয়াকে। ছোঁয়া বেরতে গেলে মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। নাজমা মেয়ের কপালে গালে চুমু খায়। তখন পরি আসে, মাম্মা মাম্মা। সিমির নজর পড়ে পরির দিকে। বুকটা হু হু করে ওঠে ওর। হাত পা কাঁপতে থাকে। পিচ্ছি একটা মেয়ে, কাঁধ সমান চুল, যা দুটো ঝুঁটি বাঁধা, কপাল সমান করে চুল কাটা, নাদুস নুদুস শরীর, হাতা কাটা ফ্রক পরানো, একটা হাতে 3টে ভাঁজ পড়েছে, গলায় লকেটওয়ালা চেইন। ছোঁয়া নাজমা বেগমকে ছেড়ে পরির দিকে তাকায়। মা ওকে কোলে নাও, তোমার নাতনি খুব ভালোবাসবে কিন্তু। নাজমা বেগম বাচ্চাটার দিকে তাকাচ্ছে, আবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে। মাম্মা তোমার নানুমা কোলে নিতে বলো। পরি নাজমা বেগমের সামনে গিয়ে হাত বাড়িয়ে দেয়। নাজমা বেগম হতদন্ত হয়ে যায়। বাচ্চাটাকে তিনি মানতে পারছে না। মেয়ের সতীনের মেয়ে, তাকে কোলে নিতে মন সায় দিচ্ছে না। বাচ্চাটাকে ভালোও লাগছে না। ও মা কোলে নাও না, ওর কি দোষ বলো? ও তো নিষ্পাপ বাচ্চা। তাছাড়া তোমরা তো জেনেই বিয়ে দিয়েছ আমায়, তাই না? তাহলে শুনো না, ওকে ভালোবাসতে হবে, যাতে ও কখনো বলতে না পারে আমার মাম্মা আমাকে অন্য চোখে দেখে। মেয়ের কথা শুনে কোলে তুলে নেয় পরীকে। পরি নাজমা বেগমের গলা জড়িয়ে ধরে, মুখে চুমু খায়। বুকটা কেঁপে ওঠে নাজমা বেগমের। মনে হয় কত চেনা বাচ্চাটা, তার আপন নাতনি সে। কি মায়া মেয়েটার চোখে মুখে। শফি ডাকে নাজমা বেগমকে। নাজমা পরীকে ছোঁয়ার কোলে দিয়ে বেরিয়ে যায়। ছোঁয়া এবার পরীকে সিমির কোলে দেয়। সিমি কেঁপে ওঠে, দুই হাতে শক্ত করে ধরে পরীকে। বুক কাঁপছে তার, কথা বলার শক্তি হারিয়েছে। অন্য রকম একটা ফিলিংস হচ্ছে। এই বাচ্চাটা, পরি সিমির গলা জড়িয়ে আছে। বাচ্চাটা কোলের পাগল, তাকে তেমনভাবে কেউ কোলে করে রাখে না। সাদি ছাড়া তাকে কেউ তেমন যত্নও করে না। একটু ভালোবাসা পেলেই বাচ্চাটা গলে যায়। তাকে ছাড়তে চায় না, চুপচাপ গলা জড়িয়ে থাকে। ছোঁয়া নিজের এক সেট জামাকাপড় নিয়ে চেঞ্জ করতে যায়। শাড়ি পরতে থাকতে তার বেশ কষ্ট হয়। একে তো গরম, তারপর শাড়ি সামলাতে সে বেশ হিমশিম খায়। ফ্রেশ হয়ে বের হতেই মনে পড়ে শাশুড়ির কথা। ছোঁয়া দাঁত দিয়ে জিভ কেটে দৌড়ে সাবিনা বেগমের কাছে যায়। তিনি আপাতত সোফায় বসে চা খাচ্ছে। নাজমা রান্না ঘরে আর শফি তাকে সঙ্গ দিচ্ছে। ছোঁয়া গিয়ে সাবিনার পাশে বসে। সাবিনা কিছু বলতে যাবে, তার আগেই ছোঁয়া বলে ওঠে, বকবেন না শাশুড়ি। আসলে কি হয়েছে বলুন তো? আমি না সত্যিই আপনার কথা ভুলে গিয়েছিলাম। এতদিন পর বাড়িতে আসলাম যে। সরি, ভেরি সরি। এমন আর হবে না। সাবিনা আর কি বলবে? ছোঁয়া ইনোসেন্ট একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। এই মেয়েটার সাথে ভালো ভাবে রাগ দেখাতে পারেন না তিনি, এমনভাবে হাসে। কথা বলে যে রাগ গলে পানি হয়ে যায়। সাবিনা গম্ভীর গলায় বলে, ঠিক আছে যাও, মায়ের সাথে সাহায্য করো। ছোঁয়া মুচকি হেসে চলে যায়। সাবিনা সফিকে বলে ওঠে, আপনার এই মেয়ে আমাকে আর আমার ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরা। এত দুষ্টু। শফি শুকনো ঢোক গিলে, তার মেয়েটা একটু বেশিই চঞ্চল আর দুষ্টু। মাফ করবেন, বয়স কম তো, বোঝে কম, একটু শিখিয়ে পড়িয়ে নিবেন। সে আর বলতে, তাকে শেখাতে শেখাতে আমারই জান বেরিয়ে যায়। আচ্ছা, যে জন্য এসেছি, আপনার বড় রাজকন্যার সাথে কথা বলতে চাই আমি। তাকে ডেকে দিন, নয়তো তার রুম দেখিয়ে দিন। শফি রুম দেখিয়ে দেয়। সাবিনা চায়ের কাপ রেখে সিমির রুমে যায়।
সিমি পরীকে বুকে নিয়ে আধশোয়া হয়ে আছে। সিমির বুকে ঘুমিয়ে আছে পরী। সাবিনা একটু কেশে ঢুকে পড়ে সিমির সোজাসুজি বসে পড়ে। সিমি তাকিয়ে থাকে, নিজে থেকে কিছু জিজ্ঞেস করে না। আমার ছেলেকে বিয়ে কেন করলে না? সাবিনার কথা শুনে দীর্ঘ শ্বাস ফেলে সিমি পরীকে পাশে শুয়ে সোজা হয়ে বসে একটা হাত পরীর বুকের অপর দিয়ে রাখে। আমি বিয়ে করিনি বলে আপনার ছেলে তো অবিবাহিত রয়ে যায়নি, তার তো বিয়ে হয়েছেই। তেরা কথায় সাবিনা বিরক্ত হয়। পালিয়ে কেন গিয়েছিলে তুমি? শাদির সাথে মেলামেশা করে বিয়ে দিন কার সাথে পালিয়েছিলে? আবার এখন ফিরেই বা কেন এসেছ? তোমার বাবা আর গ্রামের মানুষ জনি বা কেমন? তারা তোমায় এলাও করল? অশিক্ষিত পরিবার হলে যা হয় আর কি। সিমি মুচকি হাসে। আমার মা এইচএসসি পাস, আর আপনি মেট্রিক ফেল। শিক্ষিত আমার মা বেশি। আপনাদের বাপ দাদার সম্পত্তি ছিল বলে আপনারা বড়লোক, আর আমাদের বাপ দাদার সম্পত্তি নেই বলে মধ্যবিত্ত। এইটুকুই পার্থক্য। শিক্ষিত আপনাদের থেকে আমরাই বেশি। সাবিনা আরও ক্ষেপে যায়। দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে সিমির দিকে। আমি পালিয়ে যাইনি, সাদি আমাকে নিয়ে গিয়েছিল এবং তিনি একটা বাসা ভাড়া করে দিয়েছিল, সেখানেই ছিলাম আমি। আমার সব খরচও আপনার ছেলে দিয়েছে। সিমি পালিয়ে যাওয়ার মেয়ে নয়। সাবিনা জোরে জোরে শ্বাস টানতে থাকে। ছোট বোনটার জন্য মায়া হয় না তোমার? একটুও তাকাও না তার মুখের দিকে। মেয়েটা আমার সাধুকে বিয়ে করেছে, সংসার করতে চাইছে, আর তুমি আমার ছেলেকে বিয়ে না করে তার সাথে ছি আমার বলতেও লজ্জা লাগছে। সিমি কথা বলে না। ছোঁয়া সাবিনাকে ডাকতে এসেছিল, এসে এসব শুনবে কখনো কল্পনাও করেনি। সাধুর সাথে সিমির সম্পর্ক আছে? পায়ের তলার মাটি সরে যায় ছোঁয়ার, গলা শুকিয়ে যায়, অনুভূতি শূন্য লাগছে। এটাই কি হওয়ার ছিল? আমার বড় ছেলেটার জীবনটা নষ্ট করেছ তুমি, তারপর ছোট ছেলের পিছু নিয়েছ। কি চাইছ তুমি? তোমার জন্য আমার ছেলেটা এখন বাড়ি ছাড়া। তোমাকে বিয়ে করবে বলে সে বাড়ি ছেড়েছে, কিন্তু তুমি তখনই শাদির পিছনে পড়েছ। বাজারি মেয়ে একটা দিয়ে মন ভরে না? সংসার ভাঙতে পারো তুমি, শুধু সংসার তুমি করতে পারবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার সাধুকে আটকে রাখব। আমার ছোঁয়ার সাথে তার সংসার আমি জুড়ে দিব। ছোঁয়াকে ঠকতে দিব না আমি কিছুতেই। সাদি আর তোমার কাছে যাবে না। সিমি মুচকি হাসে। ঠিক আছে, আটকে দেখান, ছেলেকে আটকাতে পারলে ভালো। ছোঁয়ার গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে হাতের উল্টো পিঠে মুছে নেয়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। রিলেশনশিপ মেনে নিয়েছিল, কিন্তু অবৈধ সম্পর্ক, এটা মানতে কষ্ট হচ্ছে। না চাইতেও মন থেকে ছি শব্দটা বেরিয়ে আসছে। তোমার কখনো ভালো হবে না সিমি। একজন মা হয়ে তোমাকে অভিশাপ দিলাম। দাপরাতে দাপরাতে মরবে তুমি, কোথাও একটু সুখ খুঁজে পাবে না। বলেই পরীকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায়। দরজার কাছে আসতেই ছোঁয়াকে দেখে ছোঁয়া এক গাল হেসে বলে, শাশুড়ি মাম্মাকে আনলেন কেন? চলুন না, খাবো কিছু। কি যে খিদে লেগেছে আমার। আপনাকে রেখে খেতে বসলে তো আবার বলতেন, এই মেয়ে তোমার কি আমার কথা মনে ছিল না? চলুন চলুন খাবো। আমার মা ইলিশ মাছ ভাজি, সর্ষে ইলিশ মাছের লেজা ভর্তা আর গরুর মাংস রান্না করেছে। আহা কি যে মজা শাশুড়ি, আমার তো প্রিয় খাবার। চলুন চলুন খাবো। সাবিনা ছোঁয়ার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। ঠিক আছে চলো। ঘুমন্ত পরীকে কোলে নিয়ে বসে আছে শফি। ছোঁয়া আর সাবিনা খাচ্ছে। সিমিও এখানে বসে আছে। সিমিকে জোর করে নিয়ে এসেছে ছোঁয়া। সাবিনা ছোঁয়ার খাওয়া দেখছে। এতদিন তাদের বাড়িতে আছে, কখনো এইভাবে তৃপ্তি নিয়ে খেতে দেখেনি। কিন্তু আজকে মেয়েটা কতই না তৃপ্তি নিয়ে খাচ্ছে। বেশ অনেকগুলো ভাত খেয়েছে। সাবিনাও ভালোই খেয়েছে। রান্না ভালো। নাজমা বেগমের হাতের রান্না একটু অন্য রকম স্বাদ আছে। খাওয়া শেষে সাবিনা চলে যাবে বলছে, অথচ রাতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি আর এক মিনিটও এখানে থাকবে না। তার মুখের ওপর কথা বলার সাহস কারোরই নেই। তাই ছোঁয়া জামা পাল্টে শাড়ি পরে আসে। মন খারাপ করে বিদেয় নেয় সবার থেকে। সিমি হাসিমুখে বিদেয় দেয়, কিন্তু ছোঁয়া হাসতে পারে না। বোনের চোখে চোখ রাখতে পারে না। মনের মধ্যে কোথাও একটা খচখচ করছে, মানতে কষ্ট হচ্ছে। গাড়িতে উঠেও ছোঁয়া বাড়ির দিকে তাকিয়ে থাকে। ভীষণ কান্না পাচ্ছে তার। জীবনটা এমন কেন? মাত্র কয়েকটা দিনে জীবনটার বিশাল পরিবর্তন ঘটে গেছে, আর হয়তো কখনোই আগের জীবন ফিরে পাবে না। সিমি জানালা দিয়ে ছোঁয়াদের যাওয়া দেখছিল, পরীকে দেখছিল। ইচ্ছে করছিল আরও একটা বার বুকের মধ্যে জড়িয়ে নিতে, ভালোবেসে কপালে চুমু খেতে।
কিন্তু সাবিনা ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। সিমি দীর্ঘ শ্বাস ফেলে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে সাদি নামটা জল জল করছে। মুচকি হেসে কল রিসিভ করে সিমি। হ্যালো সিমি, একটু বেরতে পারবে? তোমার বউ আর মেয়ে এসেছিল এখানে। আচ্ছা, কখন? আমি তো জানি না। এখনই গেল। ঠিক আছে, তুমি বের হও। পরীকে নিয়ে আসতে পারলে আমি বেরব। ঠিক আছে, নিয়ে আসব। সাদি কল কেটে দেয়। সিমি পরীর কথা ভাবতে থাকে। এই সময় সাদিকে বাড়িতে আসা করেনি ছোঁয়া। সাদি ফর্মাল লুক চেঞ্জ করে ধূসর রঙের শার্ট আর কালো জিন্স পরেছে। ড্রয়িং রুমের সোফায় বসে ফোন দেখছিল। সাদু আব্বা কখন আসলি? সাদি ফোন রেখে বলে, এই তো আসলাম মা। মাম্মা কি ঘুমিয়েছিল? ছোঁয়ার কোলে পড়ি। চোখে ঘুম ঘুম ভাব। হ্যাঁ রে, একটু আগে ঘুম ভাঙল। সাদি ছোঁয়ার কোল থেকে পরীকে নেয়। মাম্মাকে নিয়ে একটু বেরবো আমি। এখন ওকে নিয়েন না। বাচ্চা মানুষ অনেক জার্নি করেছে, ক্লান্ত। সাদি সরু চোখে তাকায় ছোঁয়ার দিকে। আমি বুঝে নিব। ছোঁয়া মুখ বাঁকিয়ে চলে যায়। যা খুশি করুক। সাদি পরীকে তৈরি করিয়ে বেরিয়ে যায়। ছোঁয়া চেঞ্জ করে কিচেনে ঢুকে। বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। তার সময় কাটছে না। পরীটাও নেই। তাই ভেবেছে রসমালাই বানাবে। ইউটিউবে রেসিপি দেখেছে। এটা করেই সময় পার করবে। কাজে লেগে পড়ে ছোঁয়া। বেশ অনেকখানি সময় নিয়ে একদম পারফেক্ট রসমালাই বানিয়ে ফেলে। কিন্তু রান্নাঘরের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। রসমালাই ফ্রিজে রেখে রুমে চলে আসে। পরী আর সাদি এখনও ফিরল না। পরী কিছু খায়নি। সাদি খাইয়েছে নাকি? হাজারটা চিন্তা ভাবনা মাথায় চলে আসে। সব চিন্তা বাদ দিয়ে বই নিয়ে বসে। সম্পর্কটা অনিশ্চিত। এই সম্পর্ক সারাজীবন টিকবে না জানে ছোঁয়া। তাই সব কিছুর আগে তার ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে। সাদি পরীকে নিয়ে ফিরে রাত 10টার দিকে। পরী দৌড়ে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরে। ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে। বুকে জড়িয়ে নেয় পরীকে। জানো মাম্মা মাম্মির কাছে নিয়ে গিয়েছিল পাপা। মামুনি আমাকে এত এত আদর দিয়েছে। ছোঁয়ার হাসি মুখটা চুপসে যায়। সে তাকিয়েই থাকে। সিমির কথা বলছে? তোমার বাড়ির মামুনি? পরী আবারও বলে ওঠে। এতক্ষণে ছোঁয়া শিওর হয় সিমির কথাই বলছে। পরী বলতে থাকে কি করেছে, কোথায় গিয়েছিল, কি খেয়েছে, মামুনি কিভাবে আদর করেছে। ছোঁয়া শুনতে থাকে। কোথাও একটা খারাপ লাগা কাজ করছে, আবার ভালোও লাগছে। অবশেষে বোনটার একটা গতি হবে। বোনের সুখের জন্য একটু ত্যাগ করতেই পারবে ছোঁয়া। চলবে।